আজকে হচ্ছে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা আর গণসংখ্যা বহুভুজ থেকে প্রচুরক নির্ণয়। মূলত এই চারটা জিনিসই আছে হচ্ছে আপনাদের চিত্র আকারে। এখন একটু খেয়াল করে দেখেন, আপনাদের মূলত যদি এরকম কোনো কিছু থাকে, এইটা থেকে সর্বপ্রথম আপনাদের আমি শিখাবো গণসংখ্যা বহুভুজ আঁকা আর হচ্ছে আপনাদের আয়তলেখ আঁকা, এই দুইটা। আবার হচ্ছে গণসংখ্যা বহুভুজ থেকে প্রচুরক আঁকা, মানে এক চিত্র দিয়ে তিনটা হয়ে যাবে এখানে। এখন একটু খেয়াল করেন, সর্বপ্রথম আপনাদের দেখবেন যদি আপনাদের শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যার মধ্যে সবসময় খেয়াল রাখবেন এই মানটা আর এই মানটার দিকে, হ্যাঁ, মানে এই যে এই মানটা আর এর পরের মানটার দিকে, হ্যাঁ, এরকম খেয়াল রাখবেন। এই খেয়াল রাখবেন কেন? আপনি খেয়াল করবেন যে এই মানটা আর এই মানটা একরকম কিনা। দেখেন এটা 35, এটা 36, এই দুটো কিন্তু সেম না। আপনার দুইটাকে সেম বানাইতে হবে। যদি আপনাকে আয়তলেখ আঁকতে বলে অথবা গণসংখ্যা বহুভুজ আঁকতে বলে, তাহলে আপনার এই দুইটা মান সেম রাখা লাগবে। এখন কেমনে করবেন? অঙ্কটা কিভাবে শুরু করবেন? সর্বপ্রথম আপনি ধরেন স্টার্ট করবেন এইভাবে, এদের হচ্ছে একটা ছক আঁকবেন। আপনি কত আছে? 1 2 3 4 5 6 7, 7টা আছে, তো আপনি 7টা দিয়ে ছক বানাবেন। এভাবে 7টা দিয়ে ছক বানান, সুন্দর করে 7টা দিয়ে ছক বানান। আপনি হচ্ছে লেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর এই বরাবর আপনি দিবেন 3টা, 1 2 3, এভাবে 3টা দিবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আচ্ছা গেল। এই প্রথমটা আপনাদের যা ছিল শ্রেণীব্যাপ্তি, এটারে আপনি শ্রেণীব্যাপ্তি রাখবেন, শ্রেণীব্যাপ্তি, এটাকে শ্রেণীব্যাপ্তি রাখবেন। আর এই গণসংখ্যাটা দিবেন সবার শেষে, গণসংখ্যা সবার লাস্টে দিবেন গণসংখ্যা। আর মিডলে আপনি দিবেন অবিচ্ছিন্ন গণসংখ্যা। কি হবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, যেটাই দেন, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বা অবিচ্ছিন্ন শ্রেণী সংখ্যা যাই দেন। এখন শুরুতে হচ্ছে আপনার এখানে যা আছে তাই বসান। 30 থেকে 35, তারপরে হচ্ছে 36 থেকে 41, এরপর হচ্ছে আপনার 42 থেকে 47, তারপরে 48 থেকে 53, তারপরে হচ্ছে আপনার 54 থেকে 59, তারপর লাস্ট হচ্ছে আপনার 60 থেকে 65। আর হ্যাঁ হ্যাঁ, ও রেসার্চ 54 থেকে 59 না? আচ্ছা, এখন দেখেন আর গণসংখ্যার এখানে আপনার হচ্ছে 3 10 18 25 8 6। আর এখন মিডল আপনি কাজটা করবেন, মিডলে দেখেন আপনার এই মানটা আর এই মানটা মিলাইতে হবে। এই দুইটা মানকে মিলানোর জন্য আপনি করবেন কি, এই সাইড থেকে 0.5 কমিয়ে দিবেন, এই সাইড থেকে 0.5 বাড়িয়ে দিবেন। আর যদি মিল থাকে তাহলে আপনার এই ছক করারই প্রয়োজন নেই, আপনি এখান থেকে ডাইরেক্ট করে ফেলতে পারতেন। যেহেতু মিল নাই, এখন আপনি করবেন কি, এই পার্টগুলো এই সাইডে যারা আছে সবার থেকে 0.5 কমাবেন, এই সাইডে যারা আছে সবার থেকে 0.5 বাড়াবেন। 30 থেকে আপনি যদি 0.5 কমিয়ে দেন তাহলে থাকবে আপনার 29.5, আর এখানে 35 এর সাথে যদি 0.5 বাড়ান তাহলে 35.5, মানে হচ্ছে এই সাইডে বাড়বে এই সাইডে কমবে। তাহলে 36 থেকে আপনার 0.5 কমলে কত হয়? 35.5, আর 41 থেকে 0.5 বাড়লে 41.5। দেখেন টেকনিক্যালি আমার এইটা আর এইটা মিলে গেছে, খেয়াল করে দেখছেন? এই কাজটাই আমার করার দরকার ছিল। এখানেও 42 আছে, তাহলে এটা হবে 41.5, এটা হবে 47.5। দেখেন এই দুইটা মিলে গেছে। আবার এই সাইডে এটা 48, এটা হবে 47.5, আর এটা 53, এটা হবে 53.5। এখানে 54টা হয়ে যাবে 53.5, আর এটা 59, এটা হয়ে যাবে 59.5। এটা 60, এটা হবে আপনার 59.5, যেহেতু 0.5 কমে যাবে 59.5, আর এটা 65, এটা হবে আপনার 65.5। মানে আপনার ঘটনাটা হচ্ছে এই সাইড থেকে 0.5 কমাবেন, এই সাইড থেকে 0.5 বাড়াবেন। এখন আসেন আমাদের এইটা থেকে ফার্স্ট কাজটা কি? ফার্স্ট কাজটা হচ্ছে আমরা এখান থেকে আপনার আয়তলেখ আঁকবো, এখান থেকে আয়তলেখটা আঁকবো। এখন আয়তলেখের জন্য আপনাদের গ্রাফ নিতে হবে। গ্রাফটাতে আপনারা হচ্ছে দুইটা ভাবে দাগ দিবেন, এভাবে দুইটা দাগ দিবেন। দুইটা দাগ দিলে এই বরাবর হচ্ছে আপনার এক্স অক্ষ দিবেন, এই বরাবর হচ্ছে আপনার ওয়াই অক্ষ দিবেন, আর এই বরাবর আপনার মূল বিন্দু দিবেন। মূল বিন্দুর পরে আপনাদের গ্রাফগুলো দেখবেন হচ্ছে এই যে এরকম করে ছোট ছোট ঘর আকারে থাকে। তো এই ঘরের মধ্যে এই যে এতটুকু এককটা, এটাকে বলা হয় 1 একক বা 1 বর্গঘর, ঠিক আছে? এখন এরকম 1 বর্গঘর করে 1টা 2টা 3টা 4টা 5টা, এরকম 5 ঘর পর্যন্ত আপনি শুরুতে এভাবে ভগ্ন চিহ্ন দিবেন। কি চিহ্ন? ভগ্ন চিহ্ন, এটাকে বলা হয় ভগ্ন চিহ্ন। কেন ভগ্ন চিহ্ন দেওয়া হয়? কারণ দেখেন আমার অবিচ্ছিন্ন শ্রেণীসীমার শুরু হচ্ছে 29.5 থেকে, কিন্তু আমাদের মূল বিন্দুটা শুরুতে 0 থেকে। আপনি 0 থেকে যদি 29.5 হিসাব করতে চান, আপনার গ্রাফের এই পর্যন্ত হিসাব হবে। তো যেহেতু আপনার হচ্ছে যাতে আপনার যে কোনো পয়েন্ট থেকে, এখন এখানে যদি 80 থাকতো, আপনি ভগ্ন চিহ্ন করে এই 80 থেকে শুরু করতে পারতেন। শুধু এই কাজটা করার জন্য এখানে ভগ্ন চিহ্নটা দেওয়া হয়। এখন প্রথমে আপনি দেখবেন 29.5, এটা এখানে লিখে দিলেন যে 29.5। এরপরে আপনি একটা কাজ করতে পারেন, যেমন দেখেন আমাদের এখানে ঘর হচ্ছে 5টা, তো এটাকে আমি যদি 1 একক করে ধরি তাহলে আমাদের 1 2 3 4 5 এমনই থাকে। এখন ধরেন আমার এখানে ব্যবধান কত? 29.5 থেকে
29.5 থেকে 35.5, আমার এখানে ডিফারেন্স আছে হচ্ছে আপনার 10.5 বা 10 করে আমার ডিফারেন্স আছে। এখন 10 করে যেহেতু ডিফারেন্স, তাহলে আমার হিসাবে আরো 5টা লাগে, ঠিক না? আরো 5টা লাগে, কিন্তু আমরা চাইলে এই 5টার মধ্যে বসাইতে পারবো। কিভাবে? যদি আমরা এই এক ঘরটাকে 2 ঘর করে ধরি, ধরেন এই 2, এই 4, এই 6, 8, 10, আমরা যদি 2 করে করে ধরি, কথা কি বুঝতে পারছেন আমার? আমি যদি দুইটা করে নিই, হ্যাঁ, এক ঘরকে 2 একক করে ধরি, তাহলে হচ্ছে আমার 5 ঘরের মধ্যে আমার এগুলো সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে আছে। তাহলে ধরেন আমি এখান থেকে 5 ঘর করে করে যদি ধরি, তাহলে 1 2 3 4 5, এই বরাবর আমার থাকবে 35.5। এখন দেখেন আমি কেন মিলাইছি জিনিসটা, দেখেন 35.5 35.5 মিলে গেছে, 35.5 মিলে গেছে। তো এরপরে আমার হচ্ছে 41.5, আমি হচ্ছে এবার 41.5 চলে যাবো, আবার 1 2 3 4 5, এই বরাবর হচ্ছে আমার 41.5 41.5। তারপরে আবার দেখেন, এরপরে আমার 41.5 মিলে গেছে, এখন আমার হচ্ছে 47.5, আবার আমি 5 ঘর করে চলে যাব, 1 2 3 4 5, এই 5 বরাবর আমার হচ্ছে 47.5। আচ্ছা, এইখানে খেয়াল করে দেখেন, আমাদের 29 থেকে 35.5 এগুলো হচ্ছে আমাদের 5 করে ব্যবধান। যদি 10 করে ব্যবধান থাকতো, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ওই যে এক একক সমান 1 বর্গঘর সমান 2 একক, না, 1 বর্গঘর সমান 2 একক করে নিতেন যদি 10 থাকতো। যেহেতু এখানে 5 করে, তাহলে এখানে আপনার 1 বর্গঘর সমান 1 একক। কথা বুঝতে পারছেন? গেল এটা 47.5। এরপরে আসে হচ্ছে আপনার 53.5, আবার 5 করে নেন, 1 2 3 4 5, এই 5 বরাবর আপনার হচ্ছে 53.5। তারপরে 53.5 53 মিলে গেছে, এবার আপনার 59.5। তারপরে আবার যান 1 2 3 4 1 2 3 4 5, এই হচ্ছে আপনার 59.5। তারপরে আসে হচ্ছে আপনার 65.5। তো আবার আপনি যান 1 2 3 4 5, আপনার হচ্ছে 65.5। আচ্ছা, সমস্যা নেই এটা, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এরপরে দেখেন আমাদের এরপর লাগবে এখানে গণসংখ্যার মধ্যে। দেখেন গণসংখ্যা আমার হাইয়েস্ট আছে 25, তো আমি হচ্ছে 25 পর্যন্তই নিব। এই ওয়াই অক্ষ বরাবর আমি 25 পর্যন্ত নিব। এখন এই বরাবর আমি কি নিছি? অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। আমি হচ্ছে এইখানে আপনি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লিখে দিতে পারেন, অথবা শুধু শ্রেণীব্যাপ্তিও লিখতে পারেন। এটা অবিচ্ছিন্ন মানে হচ্ছে এই যে এই দুইটা ছিন্ন হয় নাই, তারা একই রকম আছে, এই কারণে অবিচ্ছিন্ন বলা হয়। বিচ্ছিন্ন মানে কি আলাদা, আর অবিচ্ছিন্ন মানে কি একই রকম। কথা বুঝতে পারছেন? তাহলে আর কোনো কিছু দরকার ছিল না, তাহলে ডাইরেক্ট বসে ফেলতেন। যদি আপনার শ্রেণীব্যাপ্তির মধ্যে মিল থাকতো, তাহলে আপনি ডাইরেক্ট উপরে যদি শ্রেণীব্যাপ্তি লেখা থাকতো, শ্রেণীব্যাপ্তি বসাইতেন। মানে আপনার যদি কোশ্চেন অবিচ্ছিন্ন থাকে, কোশ্চেনে যদি এটা না থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ধরবেন যে আপনার দেখবেন শুধু এই দুইটা মিলছে কিনা, এই দুইটা মিলছে মানে আলহামদুলিল্লাহ, এখান থেকে শুরু করে দিবেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই তখন আর কিছু লাগবে না, একই তো জিনিস, শ্রেণীব্যাপ্তি অবিচ্ছিন্ন দুটো সেম জিনিসই। আচ্ছা দেখেন, আর এখানে হচ্ছে আপনার হাইয়েস্ট 25 পর্যন্ত, তাহলে আপনি এখান থেকে ধরেন 1 2 3 4 5, এই বরাবর 5, তারপরে হচ্ছে 6 7 8 9 10, এই বরাবর হচ্ছে আমার 10, তারপর 11 12 13 14 15, এই বরাবর 15 16 17 18 19 20, এই বরাবর হচ্ছে আমার 20, তারপর 21 22 23 24 25, এই বরাবর হচ্ছে 25। তাইলে আপনার হচ্ছে দেখেন, এই বরাবর আপনি যেহেতু গণসংখ্যা নিছেন, তো এই বরাবর আপনি কি করবেন? এভাবে গণসংখ্যাটা লিখে দিবেন, গণসংখ্যা, আর এই বরাবর এভাবে অ্যারো দিয়ে দিবেন। এই নিচে দিয়েও চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা না। আর এখানে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, এটা আপনি লিখে দিবেন, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি এই বরাবর এই বরাবর, ঠিক আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করেন, দেখেন আপনার তাহলে গ্রাফের মেইন থিমটা আঁকা শেষ। এখন আপনার ফার্স্ট কাজটা কি হবে? ফার্স্ট কাজটা হবে, দেখেন এই বরাবর আমার গণসংখ্যা কত? 3। তো আমি এখান থেকে ধরবো, এই যে আমার যেখান থেকে যে ভগ্ন চিহ্নটা গেছে, হ্যাঁ, এখান থেকে দেখেন 1 2 3, এই যে 3 পর্যন্ত, এটা না, এই পর্যন্ত আপনি হচ্ছে সুন্দর করে একে আঁকবেন। কতটুকু পর্যন্ত আঁকবেন খেয়াল করে দেখেন, সরি, এই যে এখান থেকে আপনি হচ্ছে এই বরাবর রাখবেন। কতটুকু পর্যন্ত? একদম আপনার হচ্ছে এই যে 5 ঘর পর্যন্ত যেখানে আসছে, আমার কথা বুঝতে পারছেন? 5 ঘর পর্যন্ত, এই 35.5 পর্যন্ত। এবার 35.5 কি আবার 10, তাহলে এখান থেকে আপনি হচ্ছে চলে যাবেন সোজা 10 এর ঘরে, এই যে গ্রাফে 10 এর ঘরে, ওই 10 থেকে আপনি সোজা নিচে এসে করবেন
নিচে এসে এটার আবার টান দিবেন, আপনার হচ্ছে এই যতটুকু 41.5 এতটুকু পর্যন্ত, এই যে গেল আপনার 10 গেল। এরপরে হচ্ছে আপনার 18, 41.5 এ আপনার হচ্ছে 18। আপনি 18 এ গেলে এখান থেকে সোজা আপনি উপরে উঠবেন, এই গেল আপনার 15, 16, 17, 18, ধরেন আরেকটু বেশি, এই 3 ঘর পর্যন্ত। তারপর আপনি সোজা এখানে টান দিবেন, দিয়ে আবার আপনি হচ্ছে নিচে যতটুকু পর্যন্ত আপনার এই ঘরটা আসছে, ঠিক আছে? আমার এটা অ্যাকুরেট হইতেছে না, গ্রাফ থাকলে অ্যাকুরেট হয়ে যেত জিনিসটা। তারপর 18 পরে আপনার হচ্ছে 25, মানে একেবারে উপরে 25 বলতে আপনার যতটুকু পর্যন্ত হাইস্ট ঘর আছে 25 বরাবর গেছে না, যাওয়ার পর আপনি 25 বরাবর গিয়ে আবার সোজা নিচে এসে পড়েন যেখানে আপনার হচ্ছে দাগ 25 গেল। তারপরে হচ্ছে আপনার 8 মানে হচ্ছে 10 এর থেকেও 2 কম, তার মানে এই বরাবর 10 এর থেকে 2 কম হইলে আপনার এই 5, এই 10, এই 9, এই 8, এই 8 বরাবর আপনার হচ্ছে যে এখান থেকে লাইনটা এই 8 বরাবর গেল। তারপর লাস্ট হচ্ছে আপনার 6 মানে হচ্ছে 5 এর থেকে 1 বেশি, তাহলে এই 5 এর থেকে 1 বেশি হইলে আপনার ধরেন এই হাইস্ট এইটুকু পর্যন্ত গেল। দেখেন এই হচ্ছে আপনার মূলত আয়তলেখ, এটাকে বলা হয় কি আয়তলেখ। এখন বাবারা দেখেন, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী জিনিসটা। আয়তলেখ থেকে প্রচুরক নির্ণয়ের জন্য আমাদের এটা আগে আঁকা লাগবে। আপনার যদি কোশ্চেনে বলে শুধু আয়তলেখ আঁকতে, আপনি এতটুকু পর্যন্তই আঁকবেন, আঁকার পরে আপনার শেষ। তারপর আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন যে দেখেন এটা আমার x না, এটা y না, আমি x সমান কি নিছি, 1 বর্গ ঘর সমান 1 একক ধরছি, এটা লিখে দিতে পারেন। y সমানও আমি 1 বর্গ ঘর সমান 1 একক ধরছি, এটা লিখে দিতে পারেন। লিখে দিলে সুন্দর হয় জিনিসটা, কথা বুঝছেন? এটা আপনি এখানেও যদি না লেখেন, আপনার গ্রাফের আগে একটু লেখা লাগে, ওইখানেও লিখতে পারেন, চাইলে এখানেও লিখতে পারেন, সমস্যা নেই, যেখানে লেখেন প্রবলেম নাই। এখন আসেন, আমাদের যদি কোশ্চেনে থাকে যে আয়তলেখ, সেই ক্ষেত্রে আমাদের এটা একটু শেষ, এতটুকু করার পরে আপনি এখানে যে চাইলে পেন্সিল দিয়ে কালার করে দিতে পারেন, সুন্দর হয় জিনিসটা। আর যদি আপনাকে বলে আয়তলেখ থেকে প্রচুরক আঁকতে বা আয়তলেখ থেকে প্রচুরক বের করতে, সেই ক্ষেত্রে আপনি আগে আয়তলেখ আঁকবেন, আঁকার পর আয়তলেখ আঁকবেন, আঁকার পরে এখন আপনি প্রচুরক নির্ণয়ের জন্য একটু খেয়াল করে দেখেন। এখন প্রচুরক নির্ণয়ের জন্য আপনি কাজটা করবেন কি, সেটা হচ্ছে আপনি এখানে সর্বোচ্চ আপনার যে ঘরটা থাকবে, যেমন এটা আমাদের সর্বোচ্চ ঘর, সবচেয়ে উঁচু ঘর, এই ঘরের দুইটা কর্নারকে মিলিত করবেন, এই কর্নার আর এই কর্নার, এই দুই কর্নারকে আপনি মিলিত করবেন কিভাবে, স্কেল দিয়ে জাস্ট নরমালি দাগ দিয়ে দিবেন, ঠিক আছে? যেমন ধরেন এই যে এইটার সাথে আমি স্কেল দিয়ে যদি নরমালি দাগ দিই, দাগ দিলে এই যে যেই পয়েন্টটাতে মিলবে না, এই পয়েন্ট বরাবর আপনি নিচের দিকে আসবেন, এই পয়েন্ট বরাবর নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে আপনি দেখবেন এই যে দাগটার সাথে আপনার এটা মিললো, দেখেন এটা 47.5 আমার এই ঘরে ছিল, এরপর আমি যদি এক ঘর যাই 48.5, 49.5, এই যে একটু মিডলে আছে না, তাহলে আমি ধরতে পারি 49.5 একটু যেহেতু বাড়ছে, তাহলে আমার মানটা 50 বা 50.5 এমন সামথিং কিছু, 50.5 হইতে পারে না, 50.2 সামথিং বা 50.3 সামথিং এরকম কিছু একটা হইতে পারে। তাহলে এই যে দেখেন, এইটা হচ্ছে আপনার আয়তলেখ থেকে প্রচুরক বের করার সিস্টেম। আর কথাটা কি বুঝতে পারছেন? কি বললাম, প্রথমে আয়তলেখ আঁকতে হবে, তারপরে আপনার হচ্ছে এই সর্বোচ্চ যেটা, সেই সর্বোচ্চের কর্নার গুলো মিলাইতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আপনার হচ্ছে কর্নার গুলো মিলাবেন। কর্নার মিলানোর পরে যেই পয়েন্টটাতে এই দুইটা রেখা মিলিত হবে, আমার কথাটা বুঝেন, যেই পয়েন্টটাতে দুইটা রেখা মিলিত হবে, সেই পয়েন্ট বরাবর আপনি নিচে এসে করবেন, নিচে এসে দেখবেন আপনার হচ্ছে কোন দাগটার উপরে করছে, ওই আগের দাগ থেকে আপনি গণনা করবেন, এই যেটা 47.5, 48, 49, তাহলে এখানে যেহেতু ঠিক মিডল পর্যায়ে হয় 50 বা 50.2 এমন সামথিং কিছু একটা হইতে পারে। তা এইভাবে আপনি হচ্ছে কান্দাজ করে নেবেন। তবে অ্যান্সার লেখার সময় আপনি অবশ্যই এর পাশে একটা প্রায় লিখবেন। আমার কথা কি বুঝতে পারছেন? একটা প্রায় লিখবেন। প্রায় লিখলে হবে কি, আপনার অ্যান্সারটা যদি মনে করেন এখানে পয়েন্ট একটু কম বেশিও থাকে, সেই ক্ষেত্রে আপনি মার্ক পেয়ে যাবেন। আমার কথাটা বুঝতে পারছেন? আর যদি ডাইরেক্ট এটা লিখে ফেলেন, তাহলে কাটা দিয়ে দিবেন। মাপবো বলতে মানে তাদের কাছে তো একটা অ্যাকুরেট অ্যান্সার থাকবে, তারা তো অ্যান্সার এগুলো তবে সলভ করে নিবে, একটা তো অ্যাকুরেট অ্যান্সার তাদের কাছে থাকবে। তাদের কাছে ধরেন অ্যান্সার আছে আপনার 50.4 আর আপনি লিখছেন 50.2, কোনো প্রায় দেন নাই, ডাইরেক্ট এখানে অ্যান্সার দিয়ে দিবেন, তাহলে এটা দিবে। যদি প্রায় থাকে তাহলে বুঝবে যে হ্যাঁ একটু কম বেশি হয়েছে, তার মাপে একটু কম বেশি হয়েছে, তো সেক্ষেত্রে মার্ক দিয়ে দেবে। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝছেন? গেল এটা। তাহলে আপনারা দুইটা জিনিস শিখলেন, আয়তলেখ শিখলেন, আয়তলেখ থেকে প্রচুরক শিখলেন। এখন আপনাদের আমি শিখাবো অজীব রেখা, ঠিক আছে? সবাই একটু খেয়াল করেন, আমি শিখাবো অজীব রেখা। অজীব রেখার জন্য আপনার অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লাগবে, এটার সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখন আসেন ক্রমযোজিত গণসংখ্যা কি, এতটুকু আগে আপনি ছক আঁকবেন, আঁকার পরে ক্রমযোজিত গণসংখ্যাটা দিবেন। সেটা দিবেন কিভাবে, এই যে 3 আছে না, 3 বরাবর আগে 3 লেখা, এই 3 এইভাবে ক্রস যোগ করবেন, 3 আর 10 যোগ হবে, যোগ করলে কত হয় 13,
13 আর 18 যোগ করবেন, যোগ করলে কত হয়? 8 আর 3 11, 1 হাতে আছে 1 আর 1 2, 2 আর 1 3, গেল 31। এখন 31 আর এখানে 25, এই দুইটা আবার আপনি যোগ করবেন। এই দুটো যদি যোগ করেন তাহলে এখানে 6 5 56, 56 আর 8 আপনি যদি যোগ করেন তাহলে হয় কত? 64, 64 আর 6 যোগ করলে হয় কত? 70। তো এই হচ্ছে আপনার ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যার জন্য কি বললাম? গণসংখ্যাটা এই বরাবর লিখবেন, লেখা 3 10 যোগ 13, 13 18 যোগ 31, 31 25 যোগ 56, 56 আর 8 64, 64 আর 6 70, মানে এইভাবে ক্রস আপনার যোগ করা লাগবে। এখন আমরা যখন অজীব রেখার জন্য আমরা এই ছকটা আঁকবো, আমরা গ্রাফটা আঁকবো, তখন আমাদের নিচে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাই থাকবে, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি থাকবে। আর এই বরাবর আপনার গণসংখ্যা শুধু হবে না, এই বরাবর আপনার হবে ক্রমযোজিত গণসংখ্যা। আমার কথা কি বুঝতে পারছেন? এই বরাবর ক্রমযোজিত। এখন ক্রমযোজিত আপনার হচ্ছে 70 পর্যন্ত, খেয়াল করে দেখেন কত পর্যন্ত আছে? 70। আমাদের এই বরাবর গেছে কত দূর? 25 নাকি? এই বরাবর গেছে 25, আমরা 25 25 সব বাদ দেই, আমরা এই বরাবর এগুলো সব মুছে দেই, কারণ আমাদের সারাইতে হবে, ঠিক আছে? এভারেজ একটু ধরে ফেলি, এভারেজে ধরি জিনিসটা তাহলে সুন্দর হয়। দেখেন আমরা ধরেন এই যে এই বরাবর ধরলাম, আমরা ধরেন 5, এই বরাবর 5 ধরলাম, তাহলে এই বরাবর ধরলাম 10, তাহলে এই বরাবর 10 ধরলে আমাদের এই বরাবর কত থাকে? 20, এই বরাবর হয় 30। কিন্তু এটা বেশি বড় হয়ে যায় জিনিসটা, নাকি? এটা তো বোর্ডেই জায়গা হবে না। দাঁড়ান, এটা একটু 10 করে পুরোটা আছে। দাঁড়ান, আপনাদের আরেকটু বড় হোক, সমস্যা নাই। এই বরাবর যা, আচ্ছা এখন একটু খেয়াল করেন, পরে প্রশ্ন করেন, আগে এটা দেখেন। দাঁড়ান, আপনাদের এই বরাবর 10, মানে আপনারা গ্রাফের মধ্যে সুন্দরভাবে বসাবেন, হ্যাঁ, মাপ নিয়ে নিয়ে এক বর্গ সমান ধরে যাবে 30, তারপরে 40 50 60 আর হচ্ছে 70, এইভাবে আপনার ওয়াই। আচ্ছা এখন একটু খেয়াল করেন, এখন আমরা হচ্ছে কিভাবে অবিচ্ছিন্ন, এইভাবে আমরা অজীব রেখা টাকবো। সর্বপ্রথম আপনার হচ্ছে এই বরাবর খেয়াল রাখবেন, আপনি এই বরাবরটা খেয়াল রাখবেন, যে যেখান থেকে আপনার পয়েন্ট শুরু, এখান থেকে আপনি ধরা শুরু করবেন। দেখেন এই বরাবর আমার ক্রমযোজিত গণসংখ্যা কত? দুষ্টামি করেন না, দেখেন আমার এই বরাবর হচ্ছে 3, তো আমার ধরেন 10 যেহেতু, তাহলে আমি ধরলাম এখানে 1 2 3, এই বরাবর আমার 3 আছে, হ্যাঁ। তো এই 3 বরাবর আপনি হচ্ছে একটা গোল্লা দিয়ে দিবেন, এই বরাবর দিবেন গোল্লা দেওয়ার পরে এরপরে আপনি চলে যাবেন হচ্ছে পরেরটায়। পরে আছে আপনার কত? 13, 13 মানে হচ্ছে এটা অবশ্যই আপনার 10 এর থেকে একটু বেশি হবে, 10 11 12 13, আমি ধরলাম এই পয়েন্টে আছে, মানে আপনি হচ্ছে আপনার গ্রাফ সহ করবেন জিনিসটা, ঠিক আছে? 13 পর তারপরে আপনার 31, তাহলে এই বরাবর আপনি চলে যাবেন সোজা হচ্ছে আপনার 30 এর ঘরে, 30 এর থেকে অবশ্যই একটুখানি বেশি হবে, তাহলে এই বরাবর আমি ধরলাম 31। তারপরে আছে হচ্ছে আপনার 56, তাহলে এই বরাবর আপনি যাবেন, একদম সোজা চলে যাবেন, এই গেল আপনার 50, 50 এর পরে আরেকটু উপরে ধরলাম, এই বরাবর আমার 56টা আছে, গেল। তারপরে হচ্ছে আপনার 64, 64 মানে এটার পরে ঘর থেকে 64 হলে সোজা উপরে যান, এই বরাবর আপনার 60, 60 থেকে আরেকটু উপরে এই আপনার 64, তারপরে লাস্ট হচ্ছে 70, তাহলে এখান থেকে সোজা উপরে আপনি এখানে 70 এর ঘরে। এতটুকু পার্টটি বুঝতে পারছেন? মানে সবগুলো বরাবর আপনি আগে এরকম ডট দিয়ে নেবেন, ডট দেওয়ার পরে এরপরে আপনি শুরু করবেন এখান থেকে টান দেওয়া, এই আপনার ফার্স্ট টান, সেকেন্ড, তারপরে থার্ড, মানে এগুলো স্কেল দিয়ে সুন্দরভাবে মিলিয়ে দেবেন, ফোর্থ ফিফথ, এই যে শেষ। এতটুকু হচ্ছে আপনার অজীব রেখা, এতটুকু অজীব রেখা শেষ। এখন আপনাদের লাস্ট যেটা গণসংখ্যা বহুভুজ, এটার মধ্যে ম্যাক্সিমাম আপনার হচ্ছে প্যারা রাখায় গণসংখ্যা বহুভুজের মধ্যে। গণসংখ্যা বহুভুজের জন্য আমাদের হচ্ছে শ্রেণীব্যাপ্তি লাগবে, গণসংখ্যা লাগবে, সাথে আরেকটা মান লাগবে, সেটা হচ্ছে মধ্যমান। এখন মধ্যমানটা বের করার জন্য আপনি আগের বার যেরকম হচ্ছে আপনি ওই যে 3 ঘর ধরছিলেন, ওরকম 3 ঘর করে আপনি তার কাইটা ফেলেন, কোনো সমস্যা নেই, 3 ঘর করে কাইটা ফেলেন। তবে আপনার এবার আর মাঝখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হবে না, এবার মাঝখানে দিবেন মধ্যমান, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এবার আবার হচ্ছে আপনার শ্রেণীব্যাপ্তি, এবার আবার আপনার মধ্যমান, আর ওই বরাবর হচ্ছে গণসংখ্যা। হ্যাঁ, এবার আবার হচ্ছে আপনার শ্রেণীব্যাপ্তি, তারপরে এবার দিবেন মধ্যমান, আর এই বরাবর দিবেন হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে। তাহলে আপনি শ্রেণীব্যাপ্তি যা আছে দেন 30 থেকে 35, তারপর হচ্ছে আপনার 36 থেকে 41, একটু ক্যালকুলেটর বের করেন, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59, 60 থেকে 65। আর এদিকে গণসংখ্যা আছে আপনার 3 10 18 25 8 6, 30 আর 35 যোগ করে কত আসে? 32.5। পরেরটা করেন তো,
কত পরেরটা করেন তো? 38.5। তার মানে দেখেন আমাদের এখানে ব্যবধানটা মূলত 6, যেমন 30 থেকে আপনি 35 গণেন, 30, 31, 32, 33, 34, 35, 6 ব্যবধান, 30 সহ গণা লাগবে, ঠিক আছে। এখানে দেখেন আমাদের 32 থেকে 38 কত ব্যবধান হয়েছে? 6 ব্যবধান। আপনার হচ্ছে 38.5 থেকে আপনি হচ্ছে 6 ব্যবধান ধরেন, 6 ব্যবধান ধরলে আপনার আসে কত? 44.5। তারপরে আবার 6 ব্যবধান ধরেন, আপনার আসে 50.5। তারপর 6 ব্যবধান ধরলে 56.5। তারপরে আসে হচ্ছে আপনার 62.5। মানে লাস্টেরটা হিসাব করেন, 60 যোগ 65 ভাগ 2 দেন 62.5 আসে নাকি? তাইলে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আপনি মধ্যমানটা পেলেন। এখন আপনার কাজ হবে কি, এই গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আপনার সবসময় দুইটা মান এক্সট্রা ধরা লাগবে। কোন দুইটা মান এক্সট্রা ধরবেন? 32.5 থেকে, এখানে যেহেতু 6 করে ব্যবধান, আপনি 32.5 এর আগের 6 ব্যবধানে চলে যান। 32.5 এর আগের যদি 6 ব্যবধানে চলে যান তাহলে আপনি পাবেন 28.5। আমার কথা কি বুঝতে পারছেন? আর হচ্ছে 62.5 থেকে এটার পরের আপনি 6 ব্যবধানে চলে যান তাহলে আপনি পাবেন 68.5। আমার কথা কি বুঝতে পারছেন? এই দুইটা জিনিস আপনার একটু লাগবে কষ্ট করে, হ্যাঁ, এই দুইটা জিনিস লাগবে। ও সরি, হ্যাঁ 26। তাহলে আপনার এখানে হচ্ছে 26.5। হ্যাঁ, তাহলে আপনি হচ্ছে 32.5 থেকে আগে চলে যান 6 ঘর, তাহলে 26.5, আর এখান থেকে 6 ঘর চলে গেলে 68.5। এই দুইটা মান আপনার এক্সট্রা লাগবে। কেন? কারণ আপনি এই মানগুলো রাখবেন মিডলে গ্রাফে, আর এই দুইটা মানকে দুই সাইডে এক্সট্রা বসাবেন। কিভাবে একটু খেয়াল করে দেখেন। আপনি সর্বপ্রথম শুরু করেন 26.5 থেকে, তারপরে আপনি 5 ঘর পর এখানে আপনার 5 ঘর পর আপনি চলে যান 5 ঘর পর চলে শুরু করেন 32.5, তারপর আবার 5 ঘর পরে চলে যান 30.5, তারপর আবার 5 ঘর পর 44.5, তারপরে 5 ঘর পরে 50.5, এরপরে আসে আপনার 56.5, তারপর লাস্ট আসে 62.5। এরপর আপনি আরো 5 ঘর এক্সট্রা নেবেন, 1 2 3 4 5, আরো 5 ঘর এক্সট্রা নিয়ে একদম ওই যে লাস্টে এটার থেকেও ব্যবধান সহ এই মানটা লিখবেন। এখন আসেন এগুলা লেখার কারণ কি। দেখেন আমরা এগুলার মতোই রাখি। এখন আমরা একদম শুরু থেকে শুরু করি। দেখেন আমাদের এই 32.5, এই যে 32.5 এই বরাবর আমার ভ্যালুটা কত? 3। আমি হচ্ছে নরমাল হিসাব করি, জানেন এগুলা সব ক্রস করি 25, এই 25 পর্যন্ত আমি চলে গেলাম, লাস্ট 25 পর্যন্ত থাকেন। এখন আপনি হচ্ছে আপনার যে মানটা যত থেকে শুরু 32.5 ওইখান থেকে আপনি শুরু করবেন, ওইটা 3, এটারে আলাদা রাখেন। এটার যেহেতু 3, আপনি হচ্ছে এই 3 বরাবর এটার দেন ডট দিলেন, 3 বরাবর ডট দিলেন। তারপরে হচ্ছে আপনি এরপরে চলে যান 10, এই যে 38.5 এর হচ্ছে 10, এটার যেহেতু 10 এটারে আপনি হচ্ছে 10 পর্যন্ত চলে যান, 10 বরাবর আপনি দেন ডট। তারপরে হচ্ছে আপনার এরপর একটা 18, এরপরে আপনি চলে যান সোজা 18 এ, 15 16 17 18 এ চলে যান। তারপরে আসে হচ্ছে আপনার 25, তো এই বরাবর আপনি সোজা উঠে যান 50.5 এ 25, একদম সোজা উপরে উঠে যান, আপনার হচ্ছে 25 হলো। তারপরে আসে হচ্ছে আপনার 56 এ আসে হচ্ছে আপনার 8, তাহলে এই বরাবর যান আপনি এই 10 এর থেকে একটু কম, 10 এর থেকে একটু কম 8। তারপরে লাস্ট হচ্ছে আপনার 6, 62.5 এ লাস্ট হচ্ছে আপনার 6, তাহলে এই থাকে 5 এর থেকে এক ঘর বেশি 6। এই যে এখন একটু খেয়াল করে দেখেন আপনার এই বরাবর হচ্ছে একটুখানি মান আছে, এই বরাবর একটুখানি মান আপনার বাকি আছে। কেন? কারণ এই দুইটার আপনি এক্সট্রা নিয়েছিলেন। এখন আসলে এক্সট্রার কাজটা কি? আপনি মূলত এইখান থেকে হচ্ছে দাগটা শুরু করবেন আর এইখান থেকে হচ্ছে আপনি দাগটা শেষ করবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? এই দুইটা এক্সট্রা নেওয়ার রিজন এইটা। এই দুই জায়গা থেকে আপনি দাগ শুরু করবেন, দাগ শেষ করবেন, তারপরে হচ্ছে আপনি একসাথে মিলিয়ে দেন, সবকিছুকে একসাথে সুন্দরভাবে মিলিয়ে দেন, স্কেল দিয়ে সুন্দরভাবে মিলিয়ে দেন জিনিসটাকে। এই হচ্ছে আপনার গণসংখ্যা বহুভুজ। আর এই বরাবর আপনি নিচে এখানে কি লিখছেন? মধ্যমানগুলো লিখছেন না? তো এই বরাবর আপনি দিয়ে দিবেন মধ্যমান, এই বরাবর আপনার মধ্যমান, আর এই বরাবর আপনি যেহেতু গণসংখ্যা লিখছেন এই বরাবর দিয়ে দিবেন গণসংখ্যা। আমার কথা কি বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার গেম শেষ।